লাইভে চলে আসছি। ওকে, হ্যালো, অনলাইন ক্লাস সিরিজের লং কেস অফ সার্জারি সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার কল্যাণ, রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা জানেন যে সার্জারি পরীক্ষায় লং কেস একটা ইন্টিগ্রাল পার্ট। যে যত স্মার্টলি লং কেস প্রেজেন্ট করতে পারবে তার পরীক্ষার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো হবে। সো আপনাকে যেটা প্রথম থেকে আয়ত্ত করতে হবে যে কিভাবে আপনি সুন্দর করে প্রেজেন্ট করবেন, এটাতেই কিন্তু আপনাদের পুরোপুরি সাকসেস ডিপেন্ড করে। স্মার্টলি প্রেজেন্ট করলে অনেক সময় অনেক কিছু মিস্টেক করলেও স্যাররা সেটাকে নেগলেক্ট করে যান, বাট স্মার্টলি যদি প্রেজেন্ট না করতে পারবেন তখন দেখবেন সবকিছুতেই আপনাদের এটা ভুল ধরবে, ওইটা ভুল ধরবে। সো স্মার্টলি প্রেজেন্ট করার বিষয়টাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাকে শোনা যাচ্ছে আশা করছি। আজকে অঙ্কের সিরিজের আমি গত ক্লাসটা যেটা নিয়েছি স্টোমাক দিয়ে শুরু করেছিলাম। স্টোমাক থেকে যে তিনটা লং কেস আপনাদের থাকতে পারে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা স্টোমাক, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সেকেন্ড, আজকে যে ক্লাসটা আমরা নিব গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ পেপটিক আলসার ডিজিজ। এখানে একটু বিশেষ করে খেয়াল করবেন যে পেপটিক আলসার ডিজিজ কিন্তু একটা বড় টার্ম। পেপটিক আলসার ডায়াথিসিস ইটস এ বিগ টার্ম। অ্যাকচুয়ালি পেপটিক আলসার ডিজিজ কোনো ডায়াগনোসিস কিন্তু হয় না আপনাদের, কারণ আমরা লং কেসে তো সাধারণত অ্যাকিউট কেসগুলো দেই না। যেটা আপনারা বলবেন যে ক্রনিক ডিউডেনাল আলসার ডিজিজ অথবা ক্রনিক গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, এইভাবেই আপনারা পরীক্ষায় লিখবেন যে পেপটিক আলসার ডিজিজ কোনো ডায়াগনোসিস না। আমি আজকে আমার ক্লাসের মাধ্যমে এই তিনটা জিনিসই আমি কভার করতে চেষ্টা করব। One is gastric outflow obstruction due to pyloric stenosis, another is chronic duodenal ulcer disease, and the third one is chronic gastric ulcer disease. Hope you will enjoy. আমি এই ক্লাসটা আপনাদের জন্য দুইটা ভাগে ভাগ করেছি। একটা ভাগে আমি লিখেছি যেহেতু যে পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক আলসার বা কার্সিনোমা স্টোমাক, গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, এটা থেকে আপনাদের লং কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন থাকে, এবং হিস্ট্রি যেটা আমি আজকে বলতে যাচ্ছি সেটা হিসেবে তো আপনারা পাবেনই। সো আমি এরকম ভাবে আপনাকে বলছি যাতে আপনাদের সবটাই কভার হয়ে যায় এবং ভাইবাটাও কভার হয়ে যায়। ওকে, তাহলে আমি স্টার্ট করি। প্রথমেই আমরা আসি পেপটিক আলসার ডিজিজ। ওকে, পেপটিক আলসার ডিজিজ এখানে কয়েকটা কম্পোনেন্ট আছে। দেখেন, দেখতে পাবেন আপনারা আলসার। আপনারা সবাই জানেন আলসার মানে কি। Breach in the continuity of the surface epithelium is called ulcer in resulting from sloughing out of the inflammatory necrotized tissue. That is called ulcer. Okay. Now, what is peptic ulcer disease? The peptic ulcer disease, you can define this that ulcer due to effect of the pepsin digestion in the stomach, duodenum, even in the other part. Now, পেপটিক আলসার ডিজিজ, এখন আপনারা দেখেন এখানে একটা কথা বলা আছে যে আলসার। এখন এখান থেকে আপনাদের যেটা প্রশ্ন করতে পারে যে পেপটিক আলসার ডিজিজ এবং ইরোশন, এই আলসার এন্ড ইরোশনের মধ্যে কি পার্থক্য? যদি ব্রিচ ইন দা কন্টিনিউটি ইন দ্য ইপিথিলিয়াম, সেটা লাইনিং ইপিথিলিয়াম এবং ল্যামিনা প্রক্রিয়া পর্যন্ত ইনভেড করে থাকে, সেটাকে আমরা বলে থাকি যে ইরোশন। এবং যদি সেটা মাস্কুলারিস প্রক্রিয়ার বিয়ন্ডে
muscularis mucosa beyond, not muscularis propria. Muscularis mucosa beyond extend করে, that means in the muscularis propria তে invade করে, তাহলে সেটাকে আমরা বলবো ulcer, that means peptic ulcer disease. Okay, now what are the common sites of peptic ulcer disease? এখন আপনারা যদি এরকম প্রশ্ন আসে যে what are the common sites of the peptic ulcer disease, আপনারা কিভাবে বলবেন? First one is duodenum, is most common. Second one is stomach, then esophagus. Fourth one ectopic site, Menkes depression like gastrojejunostomy. You can see some ulcer in the gastrojejunostomy stoma also. So what are the common site in the duodenum? That is first part of the duodenum. And what are the common sites in stomach? Stomach এ যেটা common site হয় লেজার কার্ভেচার, যেখানে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, সেখানে হয় স্টমাকে মোস্ট কমন আলসার। তাছাড়াও স্টমাকের বডিতে আলসার হয়, স্টমাকের আপার এন্ডেও হয়, লেজার কার্ভেচারের আপার এন্ডেও হইতে পারে। আচ্ছা, এখন তাহলে তাছাড়া লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, তাছাড়া বলেছি যে ম্যাকেলস ডাইভার্টিকুলাম যদি একটোপিক গ্যাস্ট্রিক মিউকোসা থাকে সেখানেও আপনাদের পেপটিক আলসার ডিজিজ হতে পারে। আচ্ছা, so next move to the what are the etiological factor. Before discussing the etiological factor, আমাদেরকে যেটা জানতে হবে what are the protective factor in the stomach remains that prevent our body from causing peptic ulcer disease. Okay, what are the protective factor? দেখেন আপনাদের আমাদের দেশে, হ্যাঁ, মনে করেন সেনাবাহিনী বহিরাগত দেশ থেকে সেনাবাহিনী আক্রান্ত করলো, তো আমাদের দেশেও তো কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, সেরকম ভাবে আমাদের স্টমাকের মধ্যেও কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে। তো এরকম 5টা থেকে 6টা প্রোটেক্টিভ ফ্যাক্টর আমাদের বডিতে আছে যেটা আলসার প্রিভেন্ট করে বা আর্লি স্টেজে আলসার হলেও সেটা ক্যাচ আপ করে সেটাকে প্রিভেন্ট করে দেয়। সো হোয়াট আর দিস ফ্যাক্টর? প্রথম ফ্যাক্টর যেটা হচ্ছে যে বাইকার্বনেট সেক্রেশন, নাম্বার 1। নাম্বার 2 ইজ gastric mucosal blood flow. Number 3 is endogenous prostaglandin. Prostaglandin is very much important for integrating the mucosa, for mucosal repair also. Fourth one is repair capability of the stomach mucosa. Okay, so these are the protective factors that prevent ulcer formation. Now, what are the factor that causes peptic ulcer disease? এটা জানার জন্য আপনাকে দেখেন, আমি বলেছি যে দেশের ভিতরেও কিছু সৈন্যবাহিনী যে এরকম থাকে, দেশের ভিতরেও আমাদের শত্রু থাকে। সো স্টমাকের মধ্যেও কিছু শত্রু আছে, কিন্তু আমাদের যদি স্টমাকের এনভায়রনমেন্ট আমরা মেনটেন করতে পারি, এই শত্রু আমাদের কিছু করতে পারে না। তাহলে কি কি স্টমাকের মধ্যে যেসব ফ্যাক্টর আছে যেগুলা আপনার অ্যাডভার্স ফ্যাক্টর হিসেবে কাজ করে, দ্যাট মিনস আপনার আলসার পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো ফার্স্ট ওয়ান ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেকেন্ড ওয়ান ইজ পেপসিন, and third one is bile. Unless bile reflux occurs, it doesn't cause peptic ulcer disease. Bile তো আর আপনার স্টমাকে আসবে না, সো বাইল কখনোই আপনার পেপটিক আলসার ডিজিজ করতে পারবে না। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন এন্ড বাইল, এটা হচ্ছে স্টমাকের ভিতর মানে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টের ফ্যাক্টর যেগুলা আপনার আলসার ডিজিজ করতে পারে। তাছাড়া বাইরে থেকে কি আসে, প্রথমেই যেটা চলে আসেন নাম্বার 1 হেলিকোব্যাক্টার পাইলোরি। আমি একটু পরেই আপনাদের হেলিকোব্যাক্টার পাইলোরি সম্বন্ধে ডিসকাস করব। সেকেন্ড ওয়ান নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, আপনারা সবাই এটার সাথে পরিচিত, এনএসএইডি। থার্ড ওয়ান ইজ স্মোকিং। ফোর্থ ওয়ান স্পাইসি ফুড অ্যাজ ওয়েল এস অ্যালকোহলিজম। এই সকল ফ্যাক্টর, এবং ফিফথ ওয়ান আমি আপনাদেরকে একটু বলে দিই, যেমন স্ট্রেস ফ্যাক্টর, দ্যাটস ওয়াই দ্য টার্ম স্ট্রেস আলসার। আমাদের বডিতে মনে করেন কোনো আইসিইউ ভর্তি পেশেন্ট বা একটা ট্রমার পেশেন্ট, শকের পেশেন্ট, তাদের কিন্তু স্ট্রেস আলসার হতে পারে। তাহলে প্রথমে যেটা বলেছি হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি এটা কি ধরনের অর্গানিজম? এটা হচ্ছে গ্রাম নেগেটিভ অর্গানিজম, হেলিক্যাল অর স্পাইরাল শেপড। ওকে, সো এটা কিন্তু ফ্লাজেলেটেড অর্গানিজম, সো ইটস ভেরি মাচ মোটাইল। Okay, and it has some properties for urease production. ইউরিয়েজ প্রোডাকশনের জন্য কি হয় দেখেন, আমাদের স্টমাকের মধ্যে ইউরিয়েজ অ্যাক্টিভিটির কারণে এটা ডাইজেশন করে
আপনার অ্যামোনিয়া তৈরি করে। অ্যামোনিয়া ইজ হাইলি অ্যালকালাইন। তাহলে দেখেন স্টোমাকের এনভায়রনমেন্ট অ্যাসিডিক, যদি অ্যামোনিয়া প্রোডাকশন হয়, অ্যামোনিয়ার কারণে অ্যালকালাইন এনভায়রনমেন্ট থাকলো, তখন আপনারা জানেন there are several cells in the stomach. So one of the cells is G cell that produces gastrin. So if there is alkaline environment in the stomach, it will result in stimulation of the G cell that result in gastrin production. Gastrin production হলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি বেশি প্রোডাকশন হবে, এবং যেটা অ্যাসিডিটিতে, দ্যাট মিন্স পেপটিক আলসার ডিজিজে আপনাদের একটা অকারিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি সম্বন্ধে আলোচনা করলাম। এনএসএইডি আপনাদের একই কাজ করে। দেখেন এনএসএইডি কি করে, আপনারা জানেন ননস্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটা প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনে বাধা দেয়। যদি প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনে বাধা দেয় তাহলে কি হবে, তাহলে মিউকোসাল যেটা রিজেনারেটিভ ক্যাপাসিটি সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে আর যেগুলো বলেছি যে স্ট্রেস ফ্যাক্টর, এইটা কি করে, মনে করেন আমাদের শরীর শকের মধ্যে আছে বা সিভিয়ার ট্রমার মধ্যে আছে, তাহলে কি হবে, দেখেন এই ট্রমার কারণে বা সিভিয়ার বার্ন এর কারণে আমাদের যে স্প্ল্যান্টিক সার্কুলেশন টু দ্য স্টোমাক মিউকোসা, ইট উইল হ্যাম্পার, দ্যাট উইল রেজাল্ট ইন micro ischemia of the stomach mucosa as well as duodenal mucosa that can result in peptic ulcer disease. এখানে দেখেন কিছু কিছু টার্ম আপনাদের একটু মানে জানা দরকার। একটা হচ্ছে আমরা জানি কার্লিং আলসার, another is Cushing ulcer and another is kissing ulcer. So কার্লিং আলসারটা কি? কার্লিং আলসার হচ্ছে যদি সিভিয়ার বার্ন হয় তাহলে স্ট্রেসের কারণে যে আলসারটা হবে সেটাকে আমরা বলি কার্লিং আলসার। যদি হেড ইনজুরির কারণে আলসার হয় স্টোমাকে সেটাকে আমরা বলবো কুশিং আলসার। আর কিসিং আলসার কি, আপনারা দেখেন স্টোমাকের, আমরা বলেছি যে সরি স্টোমাক না, ডিওডেনাম, ডিওডেনামের আলসার হয় ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে, অ্যান্টেরিয়র ওয়ালে হতে পারে, পোস্ট পার্টও হতে পারে, পোস্টেরিয়র ওয়ালে হতে পারে। যদি অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ওয়াল দুটাতেই আলসার হয় and it kisses, anterior and posterior ulcer kisses together, hence the term is called kissing ulcer. সো এখন আমরা আলোচনা করলাম যে প্রোটেক্টিভ ফ্যাক্টর, এটিওলজিক্যাল ফ্যাক্টর। এখন আমরা যেটা আলোচনায় যাব যে পেপটিক আলসার ডিজিজ হলে আমাদের কি সিমটম নিয়ে পেশেন্টটা প্রেজেন্ট করে। ফার্স্ট সিমটম ইজ পেইন। সো পেইন আপনাকে ভালো করে ইলাবোরেট করতে হবে। যদি ক্রনিক ডিজিজ হয়, দ্যাট মিনস আমি প্রথমেই বলে নিয়েছি যে ক্রনিক গ্যাস্ট্রিক আলসার ডিজিজ বা ক্রনিক ডিউডেনাল আলসার ডিজিজ, এটা আপনাদের কিভাবে প্রেজেন্ট করবে। সো ফার্স্ট পেইনের ভেরিয়েশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো, যে ধারণা করতে পারবো যে এটা ক্রনিক গ্যাস্ট্রিক আলসার, এটা ক্রনিক ডিউডেনাল আলসার, না এটা থেকে গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশনও হয়ে গেছে। সো পেইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো পেইন কিভাবে প্রেজেন্ট করে দেখেন, পেইন এখানে যদি ক্রনিক কেস হয় দেখবেন ইনসিডিয়াস অনসেট থাকবে। আমি আগেই বলে নিয়েছি যে পেইন ইলাবোরেশন করার সময় সক্রেটিস ম্যানোভার আপনাদের ফলো করতে হবে। এইখানে নেচার অফ দ্য ডিজিজ যেটা, নেচার অফ দ্য পেইন যেটা হয় সেটা হচ্ছে বার্নিং ইন নেচার হয়, এবং সাধারণত পেপটিক আলসার ডিজিজ রেডিয়েশন হয় না। হতে পারে পেইন পেপটিক আলসার ডিজিজের রেডিয়েশন যদি সেই আলসারটা আপনার প্যানক্রিয়াসে ইনভেড করে, তাহলে আপনার ব্যাকে রেডিয়েশন হতে পারে। সাধারণত বার্নিং পেইন সেটা রেডিয়েশন হয় না। এবং এইখানে দেখেন যদি ডিওডেনাল আলসার ডিজিজ হয়, সেটা আপনি খালি পেটে থাকলে পেশেন্টের পেইন অ্যাগ্রাভেট হবে, আবার খাবার খেলে পেশেন্টের পেইন রিলিভড হবে। সো অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টরও পাইলেন। এইখানে দেখেন যদি গ্যাস্ট্রিক আলসার ডিজিজ হয়, সেটা কিন্তু খালি পেটে থাকলে পেশেন্ট উইল ফিল বেটার, এন্ড যদি আপনার মানে পেশেন্ট খাবার খায় তাহলে পেইন উইল অ্যাগ্রাভেট ইন কেস অফ গ্যাস্ট্রিক আলসার। এখানে আপনি গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডেনাল আলসার ডিজিজ আলাদা করতে পারলেন। অ্যাজ ওয়েল অ্যাজ দেখেন ডিওডেনাল আলসার, এখানে একটা টার্ম হচ্ছে পেইনের ক্ষেত্রে পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে পিরিয়ডিসিটি, যেটা ডিওডেনাল আলসার ডিজিজের ক্ষেত্রে খুবই বেশি করে ফলো করে, গ্যাস্ট্রিক আলসার ডিজিজের ক্ষেত্রে ফলো করে, বাট ইন কম্পারিজন উইথ ডিওডেনাল আলসার ডিজিজ ইট ফলোস লেস। সো যদি ডিওডেনাল আলসার ডিজিজ আপনাকে দেখেন পিরিয়ডিসিটি, সো হোয়াট ডু ইউ নো পিরিয়ডিসিটি? পিরিয়ডিসিটি হচ্ছে 3-4 মাস পরে পরে পেশেন্টের ব্যথা শুরু হয় এবং সেটা 2 থেকে 3 মাস চলতে থাকে, এটাই হচ্ছে পিরিয়ডিক পেইন। আচ্ছা দেখেন এই পিরিয়ডিসিটি কিন্তু লস হবে যদি সেখান থেকে গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে যায়। আমরা দেখাবো একটা সিনারিও, দেখাবো আপনাদের কেস প্রেজেন্টেশনের সময়, দেখাবো যে গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশনে কিভাবে প্রেজেন্ট করছে। আচ্ছা, সেকেন্ড প্রেজেন্টেশন ইজ ভমিটিং। ভমিটিং
is usual presentation is case of gastric ulcer disease rather than duodenal ulcer disease. Duodenal ulcer disease সাধারণত পেশেন্টের ভমিটিং হয় না, যদি না সেখান থেকে পাইলোরিক স্টেনোসিস হয়ে যায়, দ্যাট মিন্স গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে যায়। আর ভমিটিং পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে কমন, গ্যাস্ট্রিক আলসার ডিজিজের ক্ষেত্রে খুবই কমন প্রেজেন্টেশন, যে খাওয়ার পরেই পেশেন্টের বমি চলে আসে, দ্যাট মিন্স সেটা গ্যাস্ট্রিক আলসার ডিজিজ। এর সাথে দেখেন ওয়েট লস, সাধারণত পেশেন্ট খেতে ভয় পায় কোথায়, গ্যাস্ট্রিক আলসার ডিজিজে। সো ওয়েট লস কমন ইন গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, বাট ওয়েট গেইন ইজ কমন ইন ডিউরেনাল আলসার ডিজিজ। কিভাবে? পেশেন্ট খাইলেই আরাম বোধ করে, এই জন্য পেশেন্ট বারে বারে খায়, এই কারণে পেশেন্টের ওয়েট গেইন হয়। কিন্তু আপনাদেরকে অবশ্যই ওয়েট লসের ক্ষেত্রে মনে রাখতে হবে, ওয়েট লস ইজ দ্য সিগনিফিকেন্ট সিমটম used in case of carcinoma, that means when malignancy occurred, that means gastric ulcer disease may synchronously present with carcinoma stomach, সেখানেও কিন্তু ওয়েট লস থাকতে হবে। এখন অ্যানোরেক্সিয়া হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি পেশেন্টের লস অফ অ্যাপেটাইট থাকে, দ্যাট মিন্স পেশেন্ট হ্যাজ লস অল অফ হিজ ডিজায়ার টু ইনটেক ফুড, দেন the patient, I have to consider it that some malignancy might happen. So but patient যদি বলে স্যার আমার খাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি খাইতে ভয় পাই, তাহলে সেটা কিন্তু অন্য মিনিং ফলো করে, দ্যাট মিন্স সেটাকে আপনি নিয়ে যাবেন যে এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, যে খাইলেই পেশেন্টের ব্যথা করছে এটা। আচ্ছা, তাছাড়া হেমাটেমেসিস মেলেনা নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, যেমন হেমাটেমেসিস ইজ কমন ইন কেস অফ গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, মেলেনা ইজ কমন ইন কেস অফ ডিউরেনাল আলসার ডিজিজ। আচ্ছা, এর পরের যেটাতে আমরা চলে যাব, কমপ্লিকেশন কি হয় পেপটিক আলসার ডিজিজে। আপনারা যদি কমপ্লিকেশন নিয়ে আলোচনা করতে চান, তাহলে এটা কিন্তু খুবই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ। আপনারা দুইটা ভাগে ভাগ করবেন, স্যার অ্যাকিউট কমপ্লিকেশন, সেকেন্ড ওয়ান ইজ ক্রনিক কমপ্লিকেশন। অ্যাকিউট কমপ্লিকেশন কি আছে? ব্লিডিং হতে পারে ইন দ্য ফর্ম অফ হেমাটেমেসিস অর মেলেনা, and another is perforation. So peptic ulcer disease acute complication ki, one is bleeding, another is perforation. And chronic complication ki, chronic complication যেটা আমাদের প্রেজেন্টেশন, যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। যদি এখন দেখেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ওইখানে আলসার হইলো, অ্যাকিউট যদি ওইখানে ইনফ্লামেশন ইডিমা হয়, সেটাও কিন্তু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। আর যদি পেশেন্টের ক্রনিক ডিউরেনাল আলসার ডিজিজ হয়ে যায়, ক্রনিক গ্যাস্ট্রিক আলসার ডিজিজ হয়ে যায়, সেটা কি করবে আপনার? সেটা যেটা করবে, ওইখানে ফাইব্রোসিস এনহ্যান্স করবে। ফাইব্রোসিস উইল রেজাল্ট ইন পার্মানেন্ট স্ট্রিকচার স্টেনোসিস, দ্যাট কল্ড যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এখন দেখেন আমাদের একটা টার্ম আমরা বলি যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস কিভাবে আসলো? তাহলে আপনাদের পুরো টার্ম যেটা বলতে হবে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস রিজাল্টিং ফ্রম ক্রনিক ডিউরেনাল আলসার। এখন দেখেন ডিউরেনাল আলসার ডিজিজ কজ বলতেছে আপনার পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস কিন্তু অন্য কজও থাকতে পারে আপনার, যেমন মনে করেন পাইলোরাসে আপনার কোনো গ্রোথ হয়েছে, বা সাইকেট্রিজিং আলসার হয়েছে যেটা স্টোমাকের পাইলোরাসে, সেটাও কিন্তু পাইলোরিক স্টেনোসিস। কিন্তু যেটা আমরা frequently use করি যে chronic duodenal ulcer resulting in pyloric stenosis. Pyloric stenosis, what do you mean by pyloric stenosis? Pyloric stenosis বলতে আপনি কি বোঝেন? Pyloric stenosis বলতে আমরা যেটা বুঝি যে the food cannot pass beyond the pylorus. Ulcer is not in the pylorus, ulcer in the first part of the duodenum, but the food cannot pass beyond the pylorus, hence the term is called pyloric stenosis. সো পাইলোরিক স্টেনোসিস বলতে আপনাদের কি বোঝায় সেটা আপনারা বুঝে ফেলেন। আচ্ছা, আমি শর্টে হেমাটেমেসিস দ্যাট মিন্স ব্লিডিং যেটা নিয়ে প্রেজেন্ট করে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আপার জিআইটি ব্লিডিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করলো, হোয়াট আর দ্য কজেস অফ আপার জিআইটি ব্লিডিং, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তাহলে আপনি কিভাবে বলবেন? আমি এখানে একটু তাড়াতাড়ি যাচ্ছি। যেমন বলবেন ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, আপনি বলবেন না পেপটিক আলসার ডিজিজ, বলবেন ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ। Second one, ruptured esophageal varices. তো ruptured esophageal varix কোন ডিজিজে হয়? That means decompensated portal hypertension resulting from chronic liver disease, এইভাবে বলতে হবে। সো দুইটা কজই দেখবেন মেইন কজ কভার আপ করে ফেলে। থার্ড আরো কিছু কিছু আসবে, যেমন
ক্রনিক গ্যাস্ট্রাইটিস হইতে পারে, ক্রনিক ডিউরিনাইটিস হইতে পারে, গ্যাস্ট্রিক ইরোশন হইতে পারে, ডিউরিনাল ইরোশন হইতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে, ম্যালেরিওস্টিয়ার হতে পারে, তারপরে অ্যাওর্টোডিউরাল ফিস্টুলা হইতে পারে। দিস আর দ্য ফ্রিকুয়েন্ট কজ। কিভাবে পেশেন্ট আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারে? দ্যাট মিনস হেমাটোমেসিস মেলানা হিসেবে প্রেজেন্ট করতে পারে, সাইন সিম্পটম অফ শক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সো আপনি কিভাবে পেশেন্টকে ডিল করবেন? পেশেন্ট আসার সাথে সাথেই আপনি যেটা করবেন, রিসাসিটেশন কি করবেন, হোয়াইট বোর আইভি ক্যানুলা 2 হাতে শুরু করে দিবেন এবং ক্রিস্টালয়েড ফ্লুইড আপনি চালু করে দিবেন। ক্রিস্টালয়েড ফ্লুইড চালু করে পেশেন্টকে অক্সিজেন দিবেন এবং এনজি টিউব ইন্ট্রোডাকশন করে দিবেন। এবং পেশেন্ট এরপরে যেটা করবেন যে পেশেন্টের কিছু ব্লাড রিকুইজিশন পাঠিয়ে দিবেন, যে পেশেন্টের ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং। মনে রাখবেন ব্লাড ফর ব্লাড, ব্লাড লস হচ্ছে আপনাকে ব্লাডই দিতে হবে। যদি অনেক হিমোডাইনামিক্যাল স্ট্যাটাস খারাপ হয়ে যায়, যে ক্রিস্টালয়েড ফ্লুইড যদি সারাক্ষণ দিতে থাকেন, তাহলে সেখান থেকে আবার কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে। সো আপনাকে ব্লাডের কথাটাই রাখতে হবে। প্রথম দিকে হিমোডাইনামিক স্ট্যাটাস কভার আপ করার জন্য আপনাকে ক্রিস্টালয়েড ফ্লুইড, সেটা হার্টম্যান সলিউশন বা নর্মাল স্যালাইন আপনি দিবেন, অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন, এনজি টিউব। পেশেন্টকে কাম করতে হবে এবং পেশেন্টকে একটা ইনজেক্টেবল অ্যান্টি আলসারিন শুরু করে দিবেন এবং ট্রানেক্সিমিক অ্যাসিড, ইনজেক্টেবল ট্রানেক্সিমিক অ্যাসিড অর ক্যাপ্রিওলাইসিন আপনারা ইনজেক্টেবল দিবেন। তারপরে আপনাদের ইন্টেনশন যেটা থাকবে যে 24 আওয়ার্স এর মধ্যেই পেশেন্টের একটা আপার জিআইটি এন্ডোস্কোপি করে ফেলা। আপার জিআইটি এন্ডোস্কোপি করলে আপনি ব্লিডিং এর সোর্স বুঝতে পারবেন, ব্লিডিং অ্যাক্টিভ আছে না ব্লিডিং বন্ধ হয়ে গেছে সেটা বুঝতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ কজ অফ দা ব্লিডিং আপনি বুঝতে পারবেন। সো হোয়াট আর দ্য ম্যানুভার্স, যদি কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেগুলো আমরা দিয়েছি এগুলোতে বন্ধ না হয়, যদি বন্ধ না, আপনি এন্ডোস্কোপিক ম্যানুভার করেও আপনি বন্ধ করতে পারবেন। তাহলে এন্ডোস্কোপিক কি ম্যানুভার আছে? প্রথমেই যেটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর ইনজেকশন, দ্যাট মিনস ইনজেকশন অ্যাড্রেনালিন ওই আলসারের সাইটে আপনাকে দিতে হবে এবং একই সাথে ক্লিপিং করতে পারেন। তাছাড়াও আর্গন বিম প্লাজমা কোয়াগুলেশন করতে পারেন, লেজার ফটো কোয়াগুলেশন করতে পারেন। যদি এটাতেও কন্ট্রোল না হয় অথবা কন্ট্রোল হয়েছিল তারপরে আবার রিকারেন্ট ব্লিডিং দিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে আপনি আবার পেশেন্টকে এন্ডোস্কোপি করতে পারেন অথবা ল্যাপারোটমি করতে পারেন। যদি পেশেন্টের কন্ডিশন ফিজিবল না হয়, ল্যাপারোটমি করে আপনি আন্ডার রানিং অফ দা ভেসেলস যেটা করতে পারবেন, আন্ডার রানিং সুচার যেটাকে আমরা বলি, এক কথায় বলবেন আন্ডার রানিং সুচার আপনি দিবেন। আর এরপরে আরো কিছু কিছু মিনস আছে, যেমন এনজিওগ্রাফিক করে আপনার এম্বোলাইজেশন করা যায়। আচ্ছা, আমি এটা থেকে সেকেন্ড যেটা বলেছি, পারফোরেশন। পারফোরেশন দেখবেন সাডেন অনসেট অফ সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, এবং সেটা হোল অ্যাবডোমেনে রিডিট করে। যদি পেশেন্ট সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, তাহলে প্রথমেই যেটা রাখবেন যে ডিউনাল আলসার পারফোরেশন, গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন। আর কি আসতে পারে? অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস, এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ সাডেন সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, তাহলে প্যানক্রিয়েটাইটিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এর পরবর্তীতে আপনি কি করবেন? পেশেন্টকে রিসাসিটেশন করবেন, এনজি টিউব, নাথিং পার ওরাল করবেন, আইভি অ্যান্টিবায়োটিক দিবেন, আইভি ফ্লুইড দিবেন, ইন্টারভেনাস অ্যানালজেসিক দিবেন, হ্যাঁ, ইন্টারভেনাস ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দ্যাট কাভার্স বোথ গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এন্ড অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম, সেটা দিবেন। দ্যাট মিনস আমরা কমনলি প্র্যাকটিস করি সেপ্ট্রাক্সন that covers gram positive and gram negative organism, metronidazole for covering anaerobic organism. এরপরে আপনি রিসাসিটেশন হলে রিসাসিটেশন কেমনে বলবেন? আপনি ক্যাথেটারাইজেশন করবেন। ক্যাথেটারাইজেশন করে যদি দেখেন যে পেশেন্টের ইউরিন আর হাই কালার নাই, কালার ঠিক হয়ে গেছে, তখন আপনি ল্যাপারোটমি করবেন, এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি ফলোড বাই রিপেয়ার অফ দ্য ডিউরাল আলসার পারফোরেশন বাই ওমেন্টোপ্যাক্সি, দ্যাট মিনস ওমেন্টাল প্যাচ, যেটাকে আমরা বলি মডিফাইড গ্রাহাম প্যাচ অর গ্রাহাম প্যাচ। মডিফাইড আর গ্রাহাম প্যাচ আর গ্রাহাম প্যাচের পার্থক্য আপনারা জেনে নেবেন। এরপরে কি করবেন? আফটার প্যাচ রিপেয়ার, দেন ইউ উইল গো থরো পেরিটোনিয়াল টয়লেটিং, of the peritoneal cavity by using normal saline, then you close the abdomen. ওকে, দেন পোস্ট অপারেটিভ পিরিয়ডে ফলো আপ করবেন। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট কেস। আমি এখন আপনাদেরকে কেস একটা সিনারিও দেখাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি এটার মধ্যে শেষ করে দেব, তারপর আরো কিছু কিছু জিনিস আলোচনা করার আছে, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। লং কেসটা আমি আসলে স্লাইড প্রেজেন্টেশন যেটা আপনাদের জন্য করি না, আমি সরাসরি বই থেকে রেখেছি। এখানে আপনাদের সবাইকে বলে দিই, আপনারা লং কেস সিরিজের জন্য জাফর সাদিকের বইটা ফলো করবেন। আচ্ছা, এখানে দেখেন
আপনারা এরকম ভাবে তো সাজাবেন, প্রথমে খাতা পাওয়ার সাথে সাথে আপনারা লিখে ফেলবেন সুন্দর করে, কিন্তু যখন বলবেন তখন কিন্তু আপনাদের খাতা দেখে দেখে বলা যাবে না। আপনারা নিজেরা এরকম ভাবে একটা আয়ত্ত করে ফেলবেন যাতে আপনাদের এটা না দেখে মোটামুটি বলা যায়। তাহলে কিভাবে সুন্দর করে বলতে পারেন, যেমন এইখানে আপনি যদি বলেন কিভাবে বলবেন, যে অবশ্যই পেশেন্টকে আপনি উল্লেখ করবেন যে মিস্টার অর মিসেস অথবা মোহাম্মদ। এই আমার ক্ষেত্রে এখানে আমি কিভাবে বলবো, স্যার যদি আপনাকে আবার গত ক্লাসেই বলেছি আপনাকে বলতে পারে যে টেল মি দ্য সেলিয়েন্ট ফিচার অর প্রেজেন্ট ইউর কেস বললে আপনি কিভাবে শুরু করবেন, যেমন মোহাম্মদ আব্দুল রাজ্জাক 35 ইয়ার্স, মেল, মুসলিম, ম্যারিড বিজনেসম্যান, hailing from Benoil Kalai Joypurhat, got admitted in this hospital 15th July of 2011 at 10 a.m. and I have examined the patient on 15th July 2011 at 10:30 a.m. and patient presented to me with recurrent pain in the upper abdomen for 6 years, দেখেন, and recurrent vomiting for 6 months. আচ্ছা, এখন দেখেন পেইন আমরা কিভাবে এখানে ইলাবোরেট করেছে, খুব সুন্দর ভাবে এটা আপনাকে ফলো করতে পারেন, এইটা একদম এইভাবেই লিখতে পারেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আগের থেকে যদি একটু ধারণা না রাখতে, এই জন্য আমি বলি যে আগের থেকে মুখস্থ করে ফেলবেন, একটা এরকম ভাবে সাজাবেন, তারপরে পেশেন্টের সাথে মিলিয়ে মিলিয়ে এগুলা উল্লেখ করে দিবেন, তাহলে আপনার সবকিছু কাভার করবে। আচ্ছা দেখেন এখানে যে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস স্টেটমেন্ট, his presenting complaint started about 6 years back, then he developed pain in the upper abdomen which is burning in nature, non-radiating, being more in empty stomach relieved by taking food. Pain is periodic in nature, আমি যেটা বলেছি আগে, occurring 2 to 3 months with a pain-free interval of 3 to 4 months. তারপর he consulted with local doctor, used some white milky medication, মানে অ্যান্টাসিড খেয়েছে, along with some tablet for pain relief. But for the last 6 months, দেখেন periodicity loss করেছে। Patient is having dull aching constant pain in the central abdomen, sensation of fullness after meal, occasional rolling mass from left to right in abdomen. He experienced several months occasional attack of nausea and vomiting, and but during last 6 months he developed recurrent vomiting. That দেখেন এখানে vomiting কে কিভাবে আপনার ইলাবোরেট করেছি আমরা, which is induced, projectile, profuse in amount, সবগুলো কম্পোনেন্ট কিন্তু আপনাকে এখানে বলতে হবে। ফাউল স্পেলিং, sour in taste but not bile stain, contained digested and undigested food material that he took previously. He has no history of loss of appetite or intra-abdominal lump or any sort of fat intolerance or pain radiating towards back or right chest or right shoulder. দেখেন এখানে সবকিছুর মধ্যে loss of appetite, malignancy, intra-abdominal lump, malignancy ডিনোট করে। any sort of fat intolerance কিসে হয়, pancreatitis, chronic pancreatitis হইতে পারে। pain radiates towards back, usually pancreatitis, right chest, রাইট শোল্ডার কোথায় হয়, কোলেসিস্টাইটিস, ক্রনিক কোলেসিস্টাইটিস হতে পারে। সো আপার অ্যাবডোমিনাল পেইন আনলে এই জিনিসগুলো আপনাকে সাথে সাথে এক্সক্লুড করতে হবে। এরপরে আমরা সিস্টেমিক সিমটমে চলে গেছি, যে হি হ্যাজ গট নো প্রবলেম রিগার্ডিং মিকচুরেশন এন্ড ডিফিকেশন, এবং সিমটোমেটিক ইভালুয়েশন অফ দ্য সিস্টেম, দ্যাট মিনস কাফ, চেস্ট পেইন, কাফিং আউট অফ ব্লাড। এখানে হিমোপ্টাইসিস বলার দরকার নেই, এখানে আপনি কাফিং আউট অফ ব্লাড বলবেন। জন্ডিস, হেমাটোমেসিস, এই হেমাটোমেসিস বলবেন না, ব্লাড ভমিটিং বলবেন। আর মেলেনার পরিবর্তে প্যাসেজ অফ ব্ল্যাকটারি স্টুল বলবেন। এখানে সরাসরি এটা পেশেন্টের নিজের ভাষায় বলবেন, এখানে একটু ভুল আছে, আপনারা উল্লেখ করে নেন, বোন পেন এটা বলে দিবেন। তারপরে দেখেন এই পরবর্তীতে এরা পাস্ট ইলনেসে কিছু টার্ম উল্লেখ করেছে, আপনারা পাস্ট ইলনেস এটা বলবেন না, আমি একটু কারেক্ট করে দিই। পেশেন্টের যে ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিনা, টিউবারকুলোসিস পেশেন্টের সাথে কন্ট্যাক্ট হিস্ট্রি আছে, তাই সেটা বলবেন পেশেন্ট ইজ ডায়াবেটিক অর নন ডায়াবেটিক, নর্মোটেনসিভ, no history of contact with TB patient, as well as no history of bronchial asthma. পাস্ট ইলনেসে রিলিভেন্ট পাস্ট ইলনেস যেটা, এইগুলো কিন্তু পাস্ট ইলনেসে না। তারপরে ড্রাগ হিস্ট্রিতে দেখেন এখানে সবকিছু আবার বলে নেই, পাস্ট ইলনেসের পরেই কিন্তু পেশেন্টের সবকিছু মানে পার্সোনাল যে জিনিসগুলো ফুলফিল করে, ড্রাগ হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করতে পারেন, সেটা আমরা পরে অ্যান্সার দিব আপনারা দেখে দেখে। হ্যাঁ, যে হি ইউজ টু টেক অ্যান্টাসিড, H2 ব্লকার, PPI, এটা ড্রাগ হিস্ট্রিতে আমরা উল্লেখ করেছি, আগেই বলেছি ড্রাগ হিস্ট্রিতে আপনার কোন ড্রাগ কতদিন ধরে ইউজ করে এবং ডোজেস কি ফর্মে দেয় সেগুলো উল্লেখ করবেন। যেমন এখানে অ্যালার্জিক হিস্ট্রিতে আমরা আগে প্রেজেন্টেশনে বলেছি যে অ্যালার্জিক হিস্ট্রি কিভাবে বলবেন, নো হিস্ট্রি অফ অ্যালার্জি টু এনি নোন ড্রাগস অর ফুডস। আমার কথাগুলো শুনবেন, এইভাবে লিখবেন। ইমিউনাইজেশন হিস্ট্রি এইভাবে বলবেন, পার্সোনাল হিস্ট্রি। এরপরে দেখেন
যে ফ্যামিলি হিস্ট্রিতে চলে যাবেন, সোসিও ইকোনমিক হিস্ট্রি, এরপরে তারপরের পয়েন্ট দিবেন ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন লিখে তারপরে দিবেন জেনারেল এক্সামিনেশন। সো ফিজিক্যাল এক্সামিনেশনের কম্পোনেন্ট কয়টা? জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন, আদার সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে দেখেন এটা কিভাবে বলতে হয়, আপনি কিভাবে বলবেন যে পেশেন্ট ইজ anxious and ill looking, but he is very much cooperative with average body build. He has got average nutritional status. He is neither anemic nor icteric. He is neither edematous nor dehydrated. All vital signs are within normal limit, and all accessible peripheral accessible lymph nodes are not palpable. এরপরে চলে যাবেন লোকাল এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশন লিখবেন না, লোকাল এক্সামিনেশন ব্র্যাকেটে লিখবেন অ্যাবডোমেন। অ্যাবডোমেন লিখে এরকম ভাবে সুন্দর করে পয়েন্ট আউট করে দিবেন যে ইন্সপেকশনে কি কি পয়েন্টগুলো গত দিন আমরা বলেছি, যে শেপ অফ দ্য অ্যাবডোমেন ফ্লাঙ্কস। এইখানে দেখেন যে ভিজিবল পেরিস্টালসিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন কেস অফ গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন। কোথায় থাকে? ইপিগ্যাস্ট্রি আপার অ্যাবডোমেনে থাকে। কোন দিক থেকে কোথায় যায়? লেফট টু রাইটে যায়, রাইট টু লেফট লোয়ার অ্যাবডোমেনে থেকে লার্জ গাট অবস্ট্রাকশন। স্টেপ ল্যাডার প্যাটার্ন ইন দ্য সেন্ট্রাল অ্যাবডোমেন কোথায় থাকে? স্মল গাট অবস্ট্রাকশনে থাকে। আচ্ছা, ভিজিবল পালসেশন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি উল্লেখ করবেন, ভিজিবল এনগেজমেন্ট এইগুলো উল্লেখ করে দেবেন। এখানে দেখেন পালপেশন, টেম্পারেচার অ্যাবডোমেনের ক্ষেত্রে অবশ্যই বলবেন না, এখানে কাটা দিয়ে দেন, এটা উল্লেখ করবেন না। টেন্ডারনেস বলতে হবে যে টেন্ডারনেস কোথায় থাকে। এখানে আমি একটু বলে নেই যে টেন্ডারনেস বলার সময় এখানে যে প্রেজেন্ট ইন দ্য ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলেছে, যে এখানে একটা আমরা স্যাররা যেটা জিজ্ঞাসা করে থাকে যে ডিওড্রেনাল পয়েন্ট কোনটা আর গ্যাস্ট্রিক পয়েন্ট কোনটা। আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে যে ডিওড্রেনাল পয়েন্ট কোনটা। আপনি যেভাবে বলবেন যে ডিওড্রেনাল পয়েন্ট সিচুয়েটেড ইন দ্য ট্রান্সপাইলোরিক প্লেন in the right 2.5 centimeter to the right of the midline. ওকে, তাহলে ট্রান্সপাইলোরিক প্লেন কোথাকার মধ্যে? ইপিগ্যাস্ট্রিয়াম এবং আম্বিলিকাসের মাঝ বরাবর যে প্লেনটা যায় সেটা টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ বরাবর চলে যায়। এইখানে আপনার যে ইয়াটা যাবে সেটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। সো ট্রান্সপাইলোরিক প্লেন 1.25 সেন্টিমিটার টু দ্য রাইট টু দ্য মিড লাইন, এটা হচ্ছে ডিওড্রেনাল পয়েন্ট। আর গ্যাস্ট্রিক পয়েন্ট ইনতে বলবেন আপনি যে মিড ইপিগ্যাস্ট্রিয়াম, এটা হচ্ছে গ্যাস্ট্রিক পয়েন্ট। তাহলে মাসেল গার্ডিং রিজিডিটি কোথায় থাকে? সেটা যদি পারফোরেশন হয়ে যায় থাকতে পারে। লিভার, গলব্লাডার, স্প্লিন, অর্গান পালপেশন, এটা বলে। এখন দেখেন সাক্কাশন স্প্লাশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাক্কাশন স্প্লাশ দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, কি প্রসিডিউর ফলো করেছেন এটা কিন্তু অবশ্যই স্যাররা জিজ্ঞাসা করে। সাক্কাশন স্প্লাশ দেখার জন্য পেশেন্ট খাওয়ার পরে অবশ্যই অ্যাটলিস্ট 3 আওয়ার্স, বেটার 4 আওয়ার্স পাস হইতে হবে। তারপরে আপনি পেশেন্ট সুপাইন পজিশন, আর্মস রেস্ট টু দ্য সাইড অফ দ্য অ্যাবডোমেন। তারপরে কি করবেন? আপনার বেল অফ দ্য স্টেথোস্কোপ উইল প্লেসড in the mid epigastrium. Then you will shake the abdomen of this patient by holding bony prominence, most commonly lower chest wall. তার মানে আপনি চেস্ট ওয়াল ধরে দুই পাশে দুইটা ধরে এবং বেল রাখবেন, বুড়ো আঙুল দিয়ে বেল চাপ দিয়ে রাখবেন এবং দুই হাত দিয়ে আপনার লোয়ার চেস্ট ওয়াল ধরে পেশেন্টকে সাইড টু সাইড মুভ করাবেন। তারপরে যদি আপনি শুনতে পারেন সাউন্ড, যে কলসির মধ্যে যদি পানি থাকে, একটু পানি থাকে, তাহলে যে সাউন্ডটা শোনা যায় সেটাই সাক্কাশন স্প্লাশের সাউন্ডের মতো। ইভেন যদি সাক্কাশন স্টোমাক অনেক হিউজলি ডাইলেটেড হয়ে যায়, ভেরি মাচ পটেড, আপনি বেল ছাড়াও এমনি খালি কানেও শুনতে পারেন, তাহলে সাক্কাশন স্প্লাশ কি সেটাও আপনাকে ভালো করে শিখতে হবে। নেক্সট হচ্ছে পারকাশন নোট, লিভার বর্ডার ডালনেস, এটা ভালো করে শিখে ফেলবেন। এখন দেখেন এইখানে কিন্তু একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অস্কাল্টো পারকাশন। অনেক স্যারই আপনাদের জিজ্ঞাসা করে যে অস্কাল্টো পারকাশন কিভাবে করা হয়। অস্কাল্টো পারকাশন বোঝার জন্য করার জন্য যেটা করতে হবে, যে পেশেন্ট একই ইউজুয়ালি আপনি স্টেথোস্কোপ প্রেজেন্ট করবেন ইন দ্য মিড ইপিগ্যাস্ট্রিয়াম। তারপর আপনার পেন্সিল ফ্রম আউটসাইড টু ইনসাইড আপনি টান দিয়ে প্রেজেন্ট করবেন। যখন স্টোমাকের মধ্যে মানে স্টোমাকের আউটলাইনের মধ্যে পেন্সিল আসবে তখন সাউন্ড অডিবল হবে আপনার স্টেথোস্কোপে, আর যখন স্টোমাকের বাউন্ডারির বিয়ন্ডে চলে যাবে তখন আপনি সেই সাউন্ড পাবেন না। অ্যাকচুয়াল অস্কাল্টো পারকাশন কি জন্য করা হয়? অস্কাল্টো পারকাশন করা হয় স্টোমাকের গ্রেটার কার্ভেচার বোঝার জন্য, গ্রেটার কার্ভেচারকে আউটলাইন করার জন্য। সো অস্কাল্টো পারকাশন সম্বন্ধেও আপনাদের জ্ঞান থাকতে হবে। প্রত্যেকটা পয়েন্ট এরকম সুন্দর করে হিস্ট্রি খাতায় দেখবেন। আপনারা যারা এমবিবিএস স্টুডেন্টের কিন্তু হিস্ট্রি খাতা একদম ক্লিয়ারলি খেয়াল করে এবং খাতা রেখে পরে প্রেজেন্ট করতে হয়। এরপরে ডিজিটাল এক্সামিনেশন, এখানে আদার সিস্টেমিক এক্সামিনেশন আমি আগেই বলেছি
যে আদার সিস্টেমিক এক্সামিনেশনের সময়ও রিলিভেন্ট যেটা মনে করেন রেসপিরেটরি সিস্টেম, সেন্ট্রাল সিবিএস, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, আপনারা পয়েন্ট গুলো তাড়াতাড়ি করে উল্লেখ করবেন। মনে করবেন 30 মিনিটস থেকে 35 মিনিটস এর মধ্যে হিস্ট্রি লিখে শেষ করে ফেলবেন। এরপরে সেলিয়েন্ট ফিচার, সেলিয়েন্ট ফিচারে সেলিয়েন্ট ফিচার লেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখেন এখানে আমি যেভাবে উল্লেখ করেছি, মোহাম্মদ আব্দুল রাজ্জাক 35 ইয়ার্স ওল্ড বিজনেসম্যান, এখানে যেটা বলে দেবেন যে 35 ইয়ার্স নন স্মোকার বিজনেসম্যান প্রেজেন্টেড টু মি উইথ কমপ্লেন্স অফ রিকারেন্ট পেইন, যেটা এখানে উল্লেখ করেছি সবই ওই আগের মতোই। তাহলে দেখেন পেশেন্টের ফ্যাট ইনটলারেন্সও নাই, নো হিস্ট্রি অফ কাপ চেস্ট, ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিং এটাও কিন্তু আমরা উল্লেখ করেছি এখানে। পেশেন্টের সিস্টেমিক ডিজিজও নাই, এক লাইনে উল্লেখ করে দিয়েছি। স্মোক করতো, এই কারণে স্মোক পজিটিভ ফাইন্ডিং এখানে আমরা বলে দিয়েছি। অ্যালার্জিক হিস্ট্রি যেহেতু নাই, এখানে উল্লেখ না করলেও অসুবিধা নেই, হ্যাঁ, উল্লেখ করলেও করতে পারেন। এরপরে জেনারেল এক্সামিনেশনে পেশেন্ট অ্যাংশাস ইল লুকিং ছিল, এটা আমি একদম সাথে সাথে উল্লেখ করে দিয়েছি। অ্যাংশাস ইল লুকিং বাট কোঅপারেটিভ, হি ইজ নট এনেমিক নর ইকটেরিক, এগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে পজিটিভ ফাইন্ডিং গুলা উল্লেখ করে দিয়েছি, হ্যাঁ, ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা, অর্গানোমেগালি নাই, সাককাশনে স্প্লাশ প্রেজেন্ট পেয়েছি, এটাও আমরা বলে দিয়েছি। এরপরে আপনারা যেটা চলে যাবেন সেটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। আমি আমার প্রেজেন্ট এইখান থেকে উল্লেখ করে যাই, এখন আপনাদেরকে বাকিটা বলতে থাকি। এখন দেখেন এর পরের পয়েন্টটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস এখানে যেটা বলবেন, বেসড অন দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, আপনি প্রভিশনাল ডায়াগনোসিস লিখবেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস রিজাল্টিং ফ্রম ক্রনিক ডিউরেনাল আলসার, এই পুরো লাইনটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে লিখবেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দ্যাট মিন্স এসিএস, একটা থাকলে এসআইএস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এখানে কি হবে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা এন্ট্রাম অফ দ্য স্টোমাক, এটাও কিন্তু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হিসেবে প্রেজেন্ট করে। আরো কিছু কিছু রাখতে পারেন, যেমন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু অ্যাডাল্ট হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, যেটা খুবই রেয়ার। আরেকটা রাখতে পারেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু টিউবারকুলোসিস অফ দ্য ডিউডেনাম, এটাও রেয়ার। তাছাড়া মনে করেন প্যানক্রিয়াসের ম্যালিগনেসি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হিসেবে প্রেজেন্ট করতে পারে, এগুলো আপনারা রাখতে পারেন যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন আপনাকে যেটা স্যাররা পরবর্তী প্রশ্ন করবে যে what do you say that it's a case of gastric aortic obstruction due to pyloric stenosis resulting from chronic duodenal ulcer, তখন আপনি বলবেন যে স্যার পেইনের পেশেন্ট, ইয়াং পেশেন্ট 35 ইয়ার্স, পেশেন্টের হিস্ট্রি লং, সবগুলো পয়েন্ট একদম মার্ক করবেন। ইয়াং পেশেন্ট, লং হিস্ট্রি, তারপরে কি বলবেন যে পেইনের এর আগে পিরিয়ডিসিটি ছিল, দ্যাট মিন্স পেপটিক আলসার ডিজিজের হিস্ট্রি ছিল স্যার, লং হিস্ট্রি, তারপরে পিরিয়ডিসিটি লস হয়েছে, এবং পেইনের এই ক্যারেক্টার ছিল, বার্নিং ইন নেচার ছিল, খাইলে পরে পেশেন্টের ব্যথা কমে যেত, যেটা ডিউরেনাল আলসার ডিজিজ সাজেস্ট করে। তারপরে এখন পেশেন্টের যেটা হয়েছে স্যার, পেশেন্টের ভমিটিং হয়েছে লাস্ট কিছুদিন যাবত, যেটা ইনডিউসড প্রজেক্টাইল ইন নেচার, নন বাইল স্টেইন, এই কারণে আমি বলেছি স্যার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। আর ফাইন্ডিংসে আমরা যেটা পেয়েছি, ফাইন্ডিংসে কি পেয়েছি যে স্যার ভিজিবল পেরিস্টালসিস ইন দা আপার অ্যাবডোমেন লেফট টু রাইট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখেন একটা হচ্ছে ভিজিবল পেরিস্টালসিস, সেকেন্ড ওয়ান ইজ সাককাশন স্প্লাশ, অ্যান্ড থার্ড ওয়ান ইজ অস্কাল্টো পারকাশন করে আপনি যেই মার্কটা করেছেন, যে গ্রেটার কার্ভেচার বড় হয়ে গেছে। ইউজুয়ালি পেশেন্টের গ্রেটার কার্ভেচার থাকে আম্বিলিকাসের উপরের লেভেলে, এইখানে গ্রেটার কার্ভেচার আপনি পেয়েছেন আম্বিলিকাসের নিচের লেভেলে, ইউজুয়ালি পাবেন এটা। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখন আপনাকে চলে যাবে যে আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা রেখেছেন এটা কেন রেখেছেন, পয়েন্টস ইন ফেভার কি, পয়েন্টস ইন এগেইনস্ট কি। আচ্ছা, পয়েন্ট ইন ফেভার যেটা স্যার আমার আছে পেইন ইন দা আপার অ্যাবডোমেন, এটা নিয়ে অ্যাজ ওয়েল এজ ভমিটিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে। অ্যানোরেক্সিয়া, ওয়েট লস পেশেন্টের নাই, এটা হচ্ছে পয়েন্ট এগেইনস্টে। কিন্তু পেশেন্টের আর যেমন স্যার এখানে আমরা কোনো পালপেবল লাম্প পাইনি বা পেশেন্ট কোনো লাম্পের হিস্ট্রিও দেয়নি, এটাও পয়েন্ট এগেইনস্টে যায়। এবং পেশেন্টের হিস্ট্রি এখানে লং, যদি কার্সিনোমা স্টোমাক হতো স্যার এখানে পেশেন্টের হিস্ট্রি থাকতো শর্ট,
সো এই পয়েন্টগুলো আপনি ভালোভাবে ডিনোট করবেন। এখন স্যার আপনাকে বলবে যে এখন আপনি কি করবেন। এখন আপনি বলবেন স্যার I want to establish my provisional diagnosis as well as exclude my differential diagnosis. সো আপনি এস্টাবলিশ করার জন্য কি করতে চান? আপনি একটা ইনভেস্টিগেশন করতে বলবেন। আমি আগের ক্লাসে বলেছি ইনভেস্টিগেশন যখন বলা হয় তখন ভাগ করে বলবেন। টু এস্টাবলিশ মাই ডায়াগনোসিস আই ওয়ান্ট টু ডু আপার জিআইটি এন্ডোস্কোপি, পুরা টার্মটা বলবেন। এন্ডোস্কোপি করলে কি করবেন? আপনি যেটা যদি আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল সেখানে থাকে, যদি সেখানে আলসারে কোনো এভিডেন্স থাকে, সেটা আপনি ভিজুয়ালাইজ ফটোগ্রাফ করতে পারলেন এবং স্কোপ কুড নট বি নেগোশিয়েটেড বিয়ন্ড পাইলোরাস। এটাই আপনার গ্যাস্ট্রিক আউট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস আপনার ডিনোট করে। অ্যাজ ওয়েল অ্যাজ কার্সিনোমা আছে কিনা, কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, এটাও আমরা এন্ডোস্কোপি থেকে বাদ দিয়ে দিতে পারি। আর কোনো ইনভেস্টিগেশন করা যেতে পারে স্যার? আর ইনভেস্টিগেশন করা যেতে পারে ডায়াগনোসিসের জন্য, যেমন আপার কি বলে বেরিয়াম মিল স্টাডি। স্যার যেহেতু আপার জিআইটি এন্ডোস্কোপি করেছি, বেরিয়াম মিল স্টাডির এখানে খুব বেশি ভূমিকা নাই। আগে যখন এন্ডোস্কোপি করা যেত না সেক্ষেত্রে আপার বেরিয়াম মিল স্টাডি আমরা অহরহ করে থাকতাম। আচ্ছা, এখন কি করবেন? তারপরে বলেছি ডায়াগনোসিস জন্য এটা হয়ে গেল। আমরা বলেছিলাম যে কয়েকটা ভাগে ভাগ করেছি ইনভেস্টিগেশন। ফর ডায়াগনোসিস পারপাস, টু সি দ্য ইফেক্ট অফ দ্য ডিজিজ, ফর জেনারেল ফিটনেস পারপাস। ওকে, এখন তাহলে দেখেন টু সি দ্য ইফেক্ট অফ দ্য ডিজিজ জানার জন্য এখানে আপনি কি কি করবেন। পেশেন্ট দীর্ঘদিন যাবত ভমিটিং করছে, তাহলে পেশেন্টের সেরাম ইলেকট্রোলাইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। পেপটিক আলসার ডিজিজ দীর্ঘদিন আছে, পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকতে পারে, আমি সিবিসি করবো, দ্যাট মিন্স হিমোগ্লোবিন দেখতে চান আপনি, এবং এভিডেন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আপনি পেতে পারেন। আচ্ছা, তাহলে এরপর কি সেরাম ইলেকট্রোলাইট স্যার পেশেন্ট খেতে পারে না, এটা জানার জন্য আমি সেরাম অ্যালবুমিন লেভেল, দ্যাট মিন্স লিভার ফাংশন টেস্টও করতে চাই, যে পেশেন্টের নিউট্রিশন কিরকম আছে, নিউট্রিশন হ্যাম্পার্ড কিনা, এটা জানার জন্য। আর কি করতে চান? জেনারেল ফিটনেসের যে ইনভেস্টিগেশন গুলো আমি গত ক্লাসে বলেছি, দ্যাট মিন্স কমপ্লিট ব্লাড কাউন্ট, র্যান্ডম ব্লাড সুগার, সেরাম ক্রিয়েটিনিন, চেস্ট এক্সরে, ইসিজি, ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন একটানা বলে ফেলবেন। এখন আপনি কি করবেন? স্যার আমি এখন পেশেন্টকে প্রিপেয়ার করব। এখন প্রিপেয়ার করার জন্য কি করবেন? প্রথমে স্যার আমি যেটা করব যে কাউন্সিলিং এন্ড কনসেন্ট অফ দ্য পেশেন্ট রিগার্ডিং অপারেশন করবো, এই জন্য কাউন্সিলিং কনসেন্ট করবো, অ্যাজ ওয়েল এজ প্রিপেয়ার করবো। কি প্রিপেয়ার করবেন? যদি ডিসইলেক্ট্রোলাইটেমিয়া থাকে সেটাকে আমরা কারেকশন করব। আগের ক্লাসে আমি বলেছি, আবার একটু বলে দিই, এখানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি থাকে, এটা খুবই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যে গ্যাস্ট্রিক আউট অবস্ট্রাকশনে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি কি থাকে। আপনি একসাথে বলে দিবেন যে হাইপোক্লোরেমিক, হাইপোনেট্রেমিক, হাইপোক্যালেমিক, মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। এখন আপনাকে জিজ্ঞাসা করবে যে এটার কিভাবে এই ডিসইলেকট্রোলাইটেমিয়াটা হয়, তখন আপনি বলবেন স্যার যেহেতু পেশেন্ট ভমিট করছে, ভমিটিং এর সাথে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেশেন্ট লুজেস ক্লোরাইড আয়ন অ্যাজ ওয়েল এজ হাইড্রোজেন আয়ন, সো পেশেন্ট ডেভেলপস হাইপোক্লোরেমিয়া অ্যাজ ওয়েল এজ মেটাবলিক অ্যালকালোসিস। To compensate metabolic alkalosis, kidney try to excrete bicarbonate ion to compensate metabolic alkalosis. যেহেতু বাইকার্বনেট আয়ন কিডনি দিয়ে এক্সক্রিট হচ্ছে, সো বাইকার্বনেট একা একা যায় না, এর সাথে কিছু সোডিয়ামও লস হয়, দ্যাট রেজাল্ট ইন হাইপোনেট্রেমিয়া। আবার ভমিটিং এর সাথেও কিছু সোডিয়াম লস হয়। তাহলে এখানে কি হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস। তার পেশেন্টের যদি প্রোফাউন্ড ভমিটিং হয় তাহলে ইট উইল রেজাল্ট ইন সিস্টেমিক আপসেট। সো সিস্টেমিক আপসেট যদি হয়, ইট উইল অ্যাক্টিভেট রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন পাথওয়ে। সো অ্যালডোস্টেরন কি করবে? ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সোডিয়াম রিটেনশন করবে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম, এট ফার্স্ট। যদি পটাশিয়াম কমে যায় তাহলে হবে সেটা হাইপোক্যালেমিয়া। তাহলে পটাশিয়াম যখন বডিতে কমে যাবে তখন আর পটাশিয়ামের এক্সচেঞ্জে সোডিয়াম রিটেনশন করবে না, তখন হবে সেটা হাইড্রোজেন আয়নের এক্সচেঞ্জে। সো ইউরিনের সাথে হাইড্রোজেন আয়ন যাবে। দেখেন পেশেন্টের সিস্টেমিক অবস্থা কি আছে, মেটাবলিক অ্যালকালোসিস, এবং এর সাথে ইউরিনের সাথে যাচ্ছে পেশেন্টের অ্যাসিড, দ্যাট মিন্স হাইড্রোজেন আয়ন, সো প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া হচ্ছে। আরেকটা যেহেতু মেটাবলিক অ্যালকালোসিস হয়েছে, এখানে কিন্তু যে আপনার ফ্রি আয়োনাইজড ক্যালসিয়াম লেভেল উইল ডিক্রিজড ইন দ্য বডি, সো পেশেন্ট ক্যান ডেভেলপ টিটানি। সো হাইপোক্যালসিমিয়ার কারণে টিটানিও হতে পারে আপনার এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে। এরপরে আর
কি হতে পারে, যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন করলাম, এরপরে স্যার পেশেন্টের যদি নিউট্রিশনাল অ্যাবনর্মালিটি আমরা যেটা দেখবো থাকে, এটা আমরা কারেকশন করব, অ্যালবুমিন লাগলে অ্যালবুটিন দিব, এরপরে অপারেশন করব। কি অপারেশন করবেন, যে একটানে বলে দিবেন ট্রাঙ্কাল ভ্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। আচ্ছা, এখানে দুইটা কম্পোনেন্ট, ওয়ান ইজ ট্রাঙ্কাল ভ্যাগোটমি, অ্যানাদার ইজ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। তাহলে দেখেন আলসার ডিজিজের অপারেশন হচ্ছে ভ্যাগোটমি, দ্যাট মিনস ভ্যাগাস নার্ভ ইজ দ্য প্রিন্সিপাল ফ্যাক্টর ফর হাইড্রোক্লোরিক অ্যাসিড সেক্রেশন। ভ্যাগাস নার্ভ কে আপনি ভ্যাগোটমি করে দিলেন, তাহলে স্টোমাকের ভ্যাগাল ইনারভেশন চলে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেক্রেশন হবে না। আচ্ছা, তাহলে আলসার ডিজিজের ট্রিটমেন্ট কি, ভ্যাগোটমি ইন দা ফর্ম অফ ট্রাঙ্কাল ভ্যাগোটমি আমরা করি স্যার। আর বাইপাসের জন্য যেহেতু পাইলোরিক স্টেনোসিস হয়ে গেছে, সের জন্য আমরা করব গ্যাস্ট্রোজেজুনোস্টমি। ট্রাঙ্কাল ভ্যাগোটমি যদি করে থাকেন তাহলে রিসিপটিভ রিল্যাক্সেশন অফ দ্য পাইলোরিক অ্যান্ট্রাম উইল বি লস। এই কারণে যদি পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন না থাকে, ইন কেস অফ শুধু পেপটিক আলসার ডিজিজ, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বাইপাস ইন দা ফর্ম অফ গ্যাস্ট্রোজেজুনোস্টমি অর পাইলোরোপ্লাস্টি আপনাকে করে দিতে হবে। এখন দেখেন ভ্যাগোটমি কয় ধরনের আছে, একটা হচ্ছে ট্রাঙ্কাল ভ্যাগোটমি, একটা হচ্ছে সিলেক্টিভ ভ্যাগোটমি, একটা হচ্ছে হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। যদি পেপটিক আলসার ডিজিজের শুধু থাকে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নাই, তাহলে আপনি শুধু হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি বলবেন, সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি উইল বি দা কিউরেটিভ অপারেশন। আর আমরা হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি একটা চ্যালেঞ্জিং অপারেশন, এটা অহরহ আমাদের করা হয় না, ট্রাঙ্কাল ভ্যাগোটমি করা হয়। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ট্রাঙ্কাল ভ্যাগোটমি? ট্রাঙ্কাল ভ্যাগোটমি মিনস সার্জিক্যাল সেকশন অফ both vagal trunk, that means anterior and posterior vagal trunk prior to give origin of celiac and hepatic branches. এখন দেখেন anterior vagal trunk ব্রাঞ্চ দেয় হচ্ছে হেপাটিক ব্রাঞ্চ, আর posterior vagal trunk দেয় হচ্ছে celiac ব্রাঞ্চ। তো celiac ব্রাঞ্চ এন্ড হেপাটিক ব্রাঞ্চ দেয়ার আগে যদি আপনি ভ্যাগাস নার্ভ সেকশন করে থাকেন, সেটাকে আমরা বলবো ট্রাঙ্কাল ভ্যাগোটমি। আর সিলেক্টিভ ভ্যাগোটমি কখন বলবো, সিলিয়াক ব্রাঞ্চ এবং হেপাটিক ব্রাঞ্চ দেওয়ার পরে যদি আপনি ভ্যাগাল নার্ভের ট্রাঙ্ক আপনি সেকশন করেন, তাহলে সেটাকে আমরা বলবো সিলেক্টিভ ভ্যাগোটমি। আর হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি কখন আমরা বলবো, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি মানে দেখেন আপনি ভ্যাগাল নার্ভের যে ব্রাঞ্চ গুলা ফান্ডাস এবং বডিকে সাপ্লাই দিচ্ছে, সেই নার্ভ গুলা শুধু সেকশন করবেন, প্রিজার্ভিং নার্ভ অফ লেটারজেট। তো হোয়াট ইজ নার্ভ অফ লেটারজেট? নার্ভ অফ লেটারজেট হচ্ছে পাইলোরাসের লোয়ার 7 সেন্টিমিটার, যেটা সাপ্লাই দেয় বোথ অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভ্যাগাল নার্ভ ট্রাঙ্ক, সেটাকে আমরা বলা হয় যে নার্ভ অফ লেটারজেট। এইটা প্রিজার্ভ করবেন, বাকি সব নার্ভ দ্যাট মিনস ব্রাঞ্চেস অফ দ্য ভ্যাগাল নার্ভ ট্রাঙ্ক আপনি সেকশন করে দিবেন বেছে বেছে বেছে। এটার জন্য আপনার কোনো বাইপাসের দরকার হয় না, কারণ এখানে পাইলোরাসের যে নার্ভ সার্কুলেশন, হাইলি নার্ভ অফ লেটারজেট, এটা আমরা মেইনটেইন করছি। আচ্ছা, এছাড়া আরেকটা বলা হয় যে ক্রিমিনাল নার্ভ অফ গ্রাসিকি, পোস্টেরিয়র যে ভ্যাগাল নার্ভের একটা ব্রাঞ্চ, লংগেস্ট ব্রাঞ্চ, যেটা ফান্ডাসের সাপ্লাই দেয়, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সেক্রেশন মেইনটেইন করে, এটাকে অবশ্যই সেকশন সময় আপনাকে সার্জিক্যাল সেকশন করতে হবে। ক্রিমিনাল নার্ভ অফ গ্রাসি বলা হয়। যে ক্রিমিনাল নার্ভ কেন বলা হয়, এইটাই মেইনটেইন করে মোস্ট অফ দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড সেক্রেশন, এই কারণে এটা অবশ্যই সেক্রেশন করতে হবে। এখন আপনি বলেছেন গ্যাস্ট্রোজেজুনোস্টমিও করবেন। গ্যাস্ট্রোজেজুনোস্টমি করার জন্য যে আপনি কি ধরনের গ্যাস্ট্রোজেজুনোস্টমি করবেন, আপনি একসাথে বলে দিবেন যে স্যার আমি যেটা করব রেট্রোকলিক, দ্যাট মিনস কোলনের পেছন দিয়ে, রেট্রোগ্যাস্ট্রিক স্টোমাকের পোস্টেরিয়র ওয়ালে, শর্ট লুপ, দ্যাট মিনস যেটা লুপ উঠাবেন সেটা 10 সেন্টিমিটার থাকবে, জেজুনাম লুপ, শর্ট লুপ, নো টেনশন, কোনো টেনশন থাকা যাবে না, আইসোপেরিস্টালটিক থাকতে হবে। তাহলে একসাথে বলবেন রেট্রোকলিক, রেট্রোগ্যাস্ট্রিক, শর্ট লুপ, নো টেনশন, অবলিক গ্যাস্ট্রোজেজুনোস্টমি। এটা সাধারণত বিনাইন কেসে করা হয়। ম্যালিগন্যান্ট কেসে কি করা হয় তুমি কি বলতে পারবে? হ্যাঁ স্যার বলতে পারবো, যে অ্যান্টিকলিক, অ্যান্টিগ্যাস্ট্রিক, শর্ট লুপ, নো টেনশন, হরাইজন্টাল গ্যাস্ট্রোজেজুনোস্টমি। এখানে দেখেন, এখানে কিন্তু আমি রেট্রো গ্যাস্ট্রিক করিনি, অ্যানাস্টোমোসিস অ্যান্টি করেছি, মানে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য স্টোমাকে করেছি। কেন করা হয়েছে? কারণ স্যার lymph node as well as recurrence in case of carcinoma stomach is more in posterior wall, এই কারণে আমরা অ্যান্টেরিয়র ওয়ালে করেছি। এখানে করা হয় অ্যান্টি পেরিস্টালটিক, ওইখানে করেছিলাম আইসোপেরিস্টালটিক। আচ্ছা, তাহলে দেখেন এর পরবর্তী যেটা আপনাকে ধরবে যে সার্জারি করেছো, সার্জারি কোনো কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, কমপ্লিকেশন হতে পারে স্যার। সার্জারি কমপ্লিকেশন যদি বলা হয় আপনাকে, আপনি দুইটা ভাগে ভাগ
করবেন ব্রড হেডিং, পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ। পোস্ট অপারেটিভের মধ্যে ইমিডিয়েট, আর্লি, লেট, আপনারা এই তিনটা ভাগে ভাগ করবেন। সো পার অপারেটিভ কি হতে পারে? ইনজুরি টু দ্য সারাউন্ডিং অর্গান হতে পারে। সারাউন্ডিং অর্গান কি কি আছে সেগুলো আপনারা বলবেন। গল ব্লাডার ইনজুরি হতে পারে, কমন বাইল ডাক্ট ইনজুরি হতে পারে, প্যানক্রিয়াসে ইনজুরি হতে পারে, স্প্লিনে ইনজুরি হতে পারে। এইগুলা অবশ্যই আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। অ্যাজ ওয়েল এজ ব্লিডিং, অনেক সময় যে ব্লিডিং হতে পারে, অনেক সিভিয়ার ব্লিডিং হতে পারে। আচ্ছা, তাহলে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যে কি হতে পারে? ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ ব্লিডিং হতে পারে। ইমিডিয়েট কেন হয়? স্লিপিং অফ দ্য লাইগেচার হইতে পারে, ডিসলিউশন অফ দ্য ক্লটের কারণে হইতে পারে। আচ্ছা, আর কি হইতে পারে? দ্যাট মিনস প্যারালাইটিক আইলিয়াস হইতে পারে। আচ্ছা, আর্লি প্যারালাইটিক আইলিয়াস হইতে পারে। পেশেন্টের যেটা গ্যাস্ট্রোজোস্টোমি করে দিয়েছেন সেটার স্টোমাটা এখনো ফুলফিল মানে মেইনটেইন হচ্ছে না, এই কারণে পেশেন্টের ভমিটিং থেকে যেতে পারে। দ্যাট মিনস পেশেন্টের বাইল ভমিটিং হইতে পারে। দ্যাট মিনস ইট মে রেজাল্ট ডিউ টু ইডিমা অফ দ্য গ্যাস্ট্রোজোস্টোমি স্টোমা অর কিঙ্কিং অফ দ্য ইফারেন্ট লুপ, or there may be some postoperative adhesion that result in bilious vomiting in postoperative period. ওকে, তাহলে ইমিডিয়েট কি কি বললাম আপনাদেরকে? একটা বললাম হচ্ছে যেটা ব্লিডিং হতে পারে, প্যারালাইটিক আইলিয়াস হতে পারে, আপনার বাইল ভমিটিং হইতে পারে। তারপরে স্যার আরো যেটা যেটা হতে পারে যে অ্যানাস্টোমোটিক ডেহিসেন্স হতে পারে। অ্যানাস্টোমোটিক ডেহিসেন্স যেটা গ্যাস্ট্রোজোস্টোমি করেছেন এটাও হতে পারে। আর একটা হচ্ছে ডিউডেনাল স্টাম্প ব্লো আউট। ইটস ভেরি মাচ significant side effect of any sorts of gastrectomy. That means লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি যদি আপনি কোনো কারণে করে থাকেন, তাহলে কিন্তু ডিউডেনাল স্টাম্প, যে ক্ষেত্রে ডিউডেনাল স্টাম্প রাখার দরকার হয়। আমরা যেহেতু ট্রাঙ্কাল ভ্যাগোটমি গ্যাস্ট্রোস্টোমি, এখানে ডিউডেনাল স্টাম্প পাবেন না, এখানে তো আমাদের শুধু অ্যানাস্টোমোটিক ডিহিসেন্স হতে পারে। কিন্তু যে কোনো স্টোমাক সার্জারি, দ্যাট মিনস বিলো ট্রু গ্যাস্ট্রিকটমি যদি করেন তাহলে কিন্তু ডিউডেনাল স্টাম্প ব্লো আউট হতে পারে। ডিউডেনাল স্টাম্প ব্লো আউট যেটা হয় 5 to 6 পোস্ট অপারেটিভ ডেতে হয়, যে পেশেন্টের ডিউডেনাল স্টাম্প থেকে লিকেজ হয় এবং পেশেন্ট বিলিয়ারি পেরিটোনিয়াইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে। যদি আপনি ওইখানে ড্রেন দেয়া থাকে, ড্রেন দিয়ে বাইল আপনার লিকেজ হতে পারে। সো আপনি কিভাবে ডিউডেনাল স্টাম্প ব্লো আউট ম্যানেজ করবেন, এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন পর্যায়ে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যারা এফসিপিএস বা এমএস এটা ভালো করে শিখে নেবেন। এখানে এমবিবিএস এর জন্য ডিউডেনাল স্টাম্প ব্লো আউট আপনারা তবুও একটু একটু করে জেনে নেবেন। এছাড়া আর কি কি কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে হবে? ইমিডিয়েট ডিলেড কমপ্লিকেশন কি হতে পারে? স্যার ডিলেড কমপ্লিকেশন যেটা হতে পারে, একটা হতে পারে স্মল স্টোমাক সিনড্রোম হতে পারে, আর্লি ডাম্পিং, লেট ডাম্পিং হতে পারে, ইন্টারঅ্যাক্টিভ ডায়রিয়া হতে পারে পেশেন্টের, খুবই পোস্ট ভ্যাগোটমি ডায়রিয়া যেটাকে আমরা বলে থাকি, এটা হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? স্যার লেট আরো কিছু কিছু কমপ্লিকেশন হতে পারে, যেটা ইমিডিয়েট, ডিলেট বলেছি, লেট হতে পারে। যেটা ম্যালিগনেন্সির চান্স বেড়ে যায়। যদি বাইপাস করা হয় তাহলে দেখা গেছে 4 টাইমস ম্যালিগনেন্সির চান্স বেড়ে যায়, এবং ইন্টারভেল পিরিয়ড হচ্ছে 10 to 15 ইয়ার, 10 থেকে 15 বছর পর 4 টাইমস ম্যালিগনেন্সি, যে কোনো স্টোমাক ম্যালিগনেন্সি চান্স বাইপাস এনি টাইপস অফ ভ্যাগোটমি সার্জারি করার পর, যেহেতু বাইল রিফ্লাক্স হয়, সাম সোর্স অফ বাইল রিফ্লাক্স ইজ প্রেজেন্ট, সো বাইল উইল অ্যাক্ট অ্যাজ কার্সিনোজেন ইন কেস অফ দিস ক্যান্সার। আচ্ছা, তাছাড়া কি হইতে পারে? স্যার কিছু কিছু নিউট্রিশনাল কমপ্লিকেশন হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। কেন? স্যার যেহেতু ডিউডেনামকে আমি বাইপাস করে দিয়েছি, ডিউডেনামেই মেইনলি আয়রনটা অ্যাবজর্ব হয়, এই কারণে অ্যাজ ওয়েল অ্যাজ আয়রন যেটা ফেরিক ফেরাস আয়রনে কনভার্ট হয়, সেটাও হ্যাম্পার হচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। যেহেতু গ্যাস্ট্রিকটমি যদি করেন আপনি, তাহলে দেখবেন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল লস হওয়ার জন্য সেই ক্ষেত্রে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াও হতে পারে। আর কি হইতে পারে? স্যার আরো যেগুলো হতে পারে, পেশেন্টের গল স্টোন হতে পারে। কেন? যেহেতু আপনি ভ্যাগাল নার্ভকে স্যাক্রিফাইস করেছেন, ইট উইল হ্যাম্পার গল ব্লাডার মটিলিটি, দ্যাট রেজাল্ট ইন অ্যাবনর্মাল গল ব্লাডার মটিলিটি, রেজাল্ট উইল বি গল স্টোন ডিজিজ। এগুলাই আপনাদের মোটামুটি এখানে বিশেষ করে জিজ্ঞাসা করা হবে যে কমপ্লিকেশন গুলো। এছাড়া পেপটিক আলসার ডিজিজ নিয়ে যদি পেশেন্ট প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে দেখবেন পেশেন্ট বলবে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, এবং পেশেন্টের ভমিটিং গ্যাস্ট্রিক আলসার থাকলে থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি বলবেন। যদি সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু সেখানে কোনো প্রোফাউন্ড ভমিটিং এর কোনো হিস্ট্রি থাকবে না, সেই ক্ষেত্রে আপনি প্রভিশনাল ডায়াগনোসিস বলে দিবেন ক্রনিক গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, ক্রনিক ডিউরেনাল আলসার ডিজিজ। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিজুয়াল পেরিস্টালসিস,
সাকাশন স্প্লাশ এইগুলা কিন্তু কিছু পাবেন না, এবং প্রজেক্টাইল ভমিটিং ইনডিউসড এটাও ফিচারটা আপনাকে বলবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সবই একদম সেম টু সেম। অপারেশনের যেটা কি করবেন, স্যার আমি ক্রনিক ডিউরেনাল আলসার ডিজিজ কি প্রথমে অপারেশন করা হয়, পেপটিক আলসার ডিজিজ প্রথমে, যেটা ট্রিটমেন্ট বলবেন যে স্যার আমি হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি, আনকমপ্লিকেটেড পেপটিক আলসার ডিজিজ যদি হয় তাহলে আমি যেটা করব যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিব। হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন কিভাবে আপনি করবেন, হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন করার জন্য যেটা আপনি করবেন যে ক্লারিথ্রোমাইসিন দিবেন, অ্যামোক্সাসিলিন দিবেন প্লাস প্রোটন পাম্প ইনহিবিটর, অথবা অ্যামোক্সাসিলিন প্লাস মেট্রোনিডাজল প্লাস প্রোটন পাম্প ইনহিবিটর। এটা আমি 14 ডেজ দিব স্যার। এরপরে 14 ডেজ পরে 6 to 8 উইকস আমরা যেটা কন্টিনিউ করব, 6 to 8 উইকস আমরা প্রোটন পাম্প ইনহিবিটর কন্টিনিউ করব। এরপরে আমরা ফলো আপ এন্ডোস্কোপি করে দেখব যে পেশেন্টের আলসার হিল হয়েছে কিনা। যদি পেশেন্টের আলসার হিল না হয় তাহলে কিন্তু আপনাকে অন্য জিনিস মাথায় রাখতে হবে, যেমন পেশেন্টের একটা হতে পারে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনের জন্য যে ট্রিটমেন্ট আপনি দিয়েছেন এটা পেশেন্ট ঠিকভাবে নেয়নি, অথবা আদার কজ যেমন গ্যাস্ট্রিনোমা হতে পারে, যেটা আমরা বলি জুলিঞ্জার এলিসন সিনড্রোম। এই জুলিঞ্জার এলিসন সিনড্রোম আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য সেরাম গ্যাস্ট্রিন লেভেল করবেন। প্রথমে আমরা এটা করি না, এটা যদি রিকারেন্ট পেপটিক আলসার ডিজিজ হয়ে থাকে এবং পেপটিক আলসার ডিজিজ ডাজন্ট রেসপন্ড টু দা কনজারভেটিভ ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইগুলা করে থাকি। আপনি অ্যাপ্রোপ্রিয়েট কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিলেন 6 to 8 উইকস, তারপরেও পেশেন্টের কোনো আলসার হিলিং হচ্ছে না, পেশেন্টের ইন্ট্রাক্টেবল সিমটম হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্জারির কথা চিন্তা করতে হবে। সার্জারির অপশন কি ডিউরেনাল আলসার ডিজিজের ক্ষেত্রে? ডিউরেনাল আলসার ডিজিজের ক্ষেত্রে সার্জারির অপশন হচ্ছে আমি যেটা আগে বলেছি হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। যদি আপনার এক্সপার্টাইজ অ্যাভেলেবল, আপনি ফার্স্ট অপশন উইল বি হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি, নো বাইপাস ইজ নিডেড ইন কেস অফ হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। যদি আপনি ট্রাঙ্কাল ভ্যাগোটমি অথবা সিলেক্টিভ ভ্যাগোটমি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে গ্যাস্ট্রোস্টোমি এক্ষেত্রে করে দিতে হবে। এখন যদি গ্যাস্ট্রিক আলসার ডিজিজ হয় সেই ক্ষেত্রেও আপনি ভ্যাগাস নার্ভকে ডিনার্ভেট করতে হবে, দ্যাট মিনস ইন দ্য ফর্ম অফ ট্রাঙ্কাল ভ্যাগোটমি আপনি করবেন। এন্ড আপনি যেটা করবেন এন্ট্রেক্টমি, তো আপনি যেটা তাহলে বলবেন কি ট্রাঙ্কাল ভ্যাগোটমি উইথ এন্ট্রেক্টমি। এইভাবেই আপনি পেপটিক আলসার ডিজিজ, দ্যাট মিন গ্যাস্ট্রিক আলসার ডিজিজ এবং ডিউরেনাল আলসার ডিজিজ আপনি ট্রিটমেন্ট করতে পারেন। আমরা আমাদের ক্লাস এইখানেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আমি এটা একটু দেখি, যদি কোশ্চেন না থাকে আমি আমার ক্লাস শেষ করব। Thank you all. Hope you understand my lecture and you will get benefited from my lecture. Thank you for patient hearing. I am now ending the class. Okay, thank you.